তাহলে দেখো আজকে আমাদের টপিক হলো স্থিতিস্থাপক বিভব শক্তি। স্থিতিস্থাপক বিভব শক্তি বলতে দেখো স্প্রিংয়ের যে বিভব শক্তি, এটা কিন্তু আমরা একটু আগে মানে প্রথম ক্লাসে করছিলাম আমরা, হাফ এক্স স্কোয়ার। দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর কি ঘটে? বিকৃতি ঘটে। বিকৃতি ঘটালে বস্তুর উপর কাজ সাধিত হয়। এই কাজ বস্তুর মধ্যে স্থিতি বা বিভব শক্তি হিসাবে সঞ্চিত হয়। কিভাবে? দেখো কোনো স্প্রিংকে যদি আমরা চাপ দেই তাহলে তার কি হবে? বিকৃতি ঘটবে এবং তার কি থাকবে? তার ভেতরে অভ্যন্তরীণ একটা শক্তি আছে, ঠিক আছে, যেটা কি স্থিতিস্থাপক একটা ধর্ম, তার মধ্যে ধর্ম স্থিতিস্থাপকতা। অর্থাৎ এই কারণে কি হবে? তা ছেড়ে দিলে আবার পূর্বে অবস্থায় চলে আসে। তাহলে আসার জন্য তার মধ্যে কি একটা শক্তির দরকার কিনা? ওইটা কিন্তু সঞ্চিত ছিল শক্তিটা, আমরা যখন তাকে বিকৃতি ঘটলাম সঞ্চিত ছিল, সেটা কি? বিভব শক্তি, ঠিক আছে। তো ওটাই বিভব শক্তি হিসাবে সঞ্চিত থাকে। এর নাম কি বলতো? স্থিতিস্থাপক বিভব শক্তি। স্প্রিংয়ের কথা বলছে, তো এটা আমরা পড়বো না, এগুলো আমরা পড়ছি অনেক। তাহলে এটা আমরা পাই কি বলতো? হাফ কে এক্স স্কোয়ার। কেটা হলো স্প্রিং বল ধ্রুবক, এক্সটা হলো কি বলতো? কতটুকু আমরা প্রসারণ করলাম বা সংকোচন করলাম। এই যে স্প্রিং বল ধ্রুবকের মানটা যেটা হলো এফ বা এক্স, অর্থাৎ একক দৈর্ঘ্য প্রসারণে যে পরিমাণ বল লাগে, এটা আমরা দেখছি, সো এটা আমরা কিছু বলবো না। তো এখন দেখো স্থিতিস্থাপক মানে স্থিতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে? এটা পড়ছি কি না? মনে হয়তো পড়ছিলাম তো এটা স্থিতিস্থাপক শক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। পারে? অবশ্যই পারে, না পারে না। দেখো হতে পারে, কিন্তু গতিশক্তি ওটা বলছিলাম, গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। কারণ গতিশক্তি হলো কি? হাফ এম ভি স্কোয়ার। ভর তো কখনো ঋণাত্মক হয় না, বেগ ঋণাত্মক হতে পারে যদি মন্দ হয়, তবে স্কোয়ার করলে ধনাত্মক। তাহলে কিন্তু আমাদের স্থির শক্তিকে কি বলতো? এম জি এইচ ঋণাত্মক হতে পারে। এখানে উচ্চতা কি হতে পারে? ঋণাত্মক হতে পারে, তাই না? উচ্চতা কি? ঋণাত্মক হতে পারে, এখানে একটা বিষয় আছে, উপর নিচের একটা ব্যাপার আছে। তারপরে তাহলে এখানে তাহলে আমাদের কি হতে পারে? তাহলে আমাদের ঋণাত্মক হতে পারে। দেখুন স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে, যেমন অভিকর্ষীয় স্থিতিশক্তির বেলায় ভূপৃষ্ঠের উপরে যে কোনো বস্তুতে বস্তুর স্থিতিশক্তি আমরা কি ধনাত্মক ধরি? উপরে নিলাম মানে এমজিএস ধনাত্মক ধরি, কিন্তু যখন আমরা ভূপৃষ্ঠের নিচের দিকে যাবো খনিতে, তখন কি হবে? ঋণাত্মক যাবে। যত ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে খনি ভিতরে, তখন কি হবে? ঋণাত্মক হবে। তাহলে বুঝলাম আমরা কি হতে পারে? ঋণাত্মক একটা পরিবা। ওকে, তাহলে মনে করো এটা ভূমি ছিল, এটা গ্রাউন্ড ভূপৃষ্ঠ, উপরে গেলাম তাহলে কি হবে? এমজিএইচ, এটা ধনাত্মক। নিচের দিকে আসলাম মাইনাস এমজিএইচ, ঋণাত্মক। এবং আমরা জানি যে এই যে এমজিএইচ মানে ইপি অর্থাৎ স্থিতি শক্তি, এটা হলো কিসের সমানুপাতিক? এইচ এর সমানুপাতিক, আমরা পড়ছিলাম। আমরা জানি কি এই যে ইপি সমান এমজিএইচ, এখানে এম আর জি হলো ফিক্সড, তাই না? ধ্রুবক। তাহলে আমরা পাই ইপি সমানুপাতিক এইচ, অর্থাৎ এটা সমানুপাতিক। এজন্য আমরা কি আমরা জানি একটু ওই যে আমরা কেমিস্ট্রিতে পড়ে আসলাম যে যেটি সমানুপাতিক যদি হয় একটা রাশি, তাহলে সেটা কি হবে? যদি আমরা গ্রাফে নেই মূল বিন্দু সরলরেখা হয়, তাহলে এভাবে যদি আমরা এই যে উচ্চতা বাড়বে মানে আমাদের বিভব শক্তিও বাড়বে। ওকে, দেখো একটি বস্তুর স্থির শক্তি কিভাবে শূন্য হয়? কিভাবে শূন্য হয়? গ্রাউন্ডে যদি থাকে, যদি এ যদি শূন্য হয় তাহলে কি হবে? শূন্য হতে পারে। ওটা হলো প্রমাণ অবস্থা বা আকৃতি থেকে কোনো বস্তুর অবস্থান বা আকৃতিতে নিয়ে যেতে হলে বস্তুর কি করতে হবে? উপর সবসময় কোনো বলের বিরুদ্ধে কাজ করতে হয়। ওই কাজ বস্তুটিকে স্থির শক্তি রূপে সঞ্চিত থাকে। আমরা বস্তুকে যখন আমরা ভূতে নিচে দিয়ে গেলাম, তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে গেলাম না। একটা বস্তুকে যখন আমরা ভূমি থেকে উপরে নিয়ে গেলাম, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা কাজ করলাম, তার মধ্যে এক ধরনের শক্তি সঞ্চিত থাকবে, সেটা হলো স্থির শক্তি। ছেড়ে দিলে আবার নিচে দিয়ে চলে আসবে। ওকে, বস্তুটি তার প্রমাণ অবস্থা বা আকৃতি ফিরে আসার সময় ওই স্থির শক্তি কী হবে? ধরুন নিজে কাজ করতে পারে, তার মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে শক্তি ব্যবহার করে কাজ করা, অর্থাৎ আগের অবস্থানে ফিরে আসে। নিজে কাজ করায় বস্তুটির স্থির শক্তি ক্রমশ কী হতে পারে? হ্রাস পায়। হ্রাস পেতে পেতে প্রমাণ অবস্থায় বা আকৃতিতে ফিরে এলে বস্তুটির কী হবে? স্থির শক্তি শূন্য হয়ে যায়। এই অবস্থায় বস্তুটি কোনো আর কাজ করে না। বুঝতে পারছো সেটা? মনে করি আমি ভূমিতে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, এক পর্যায়ে গিয়ে তার স্থির শক্তি সর্বোচ্চ হবে, দেন ওই স্থির শক্তি বার করে আবার নিচের দিকে আসলো। নিচে যখন ভূমিতে আবার আসলো, তখন তার কি কোনো স্থির শক্তি থাকবে? জিরো। একটা স্প্রিংকে আমরা চেপে ধরলাম, তার মধ্যে স্থির শক্তি সঞ্চয় করলো, ছেড়ে দিলে আগের অবস্থান চলে আসলো, আসার পরে কি কোনো তার শক্তি থাকবে? এটা বলতো তখন শূন্য হয়ে যায়। তখন তো বিভব শক্তি সর্বোচ্চ হবে, তাই না? শূন্য হয়ে যাবে। স্থিতি শক্তি সর্বোচ্চ হলে তখন স্থিতি বিভক্তি একই জিনিস, স্থির শক্তি বিভব শক্তি একই জিনিস, গতি শক্তির সাথে ব্যাপার বলতে পারে, কম্পেয়ার করতে পারে। তখন গতি শক্তি সর্বোচ্চ হবে, স্থিতি শক্তি যখন শূন্য হবে ভূমিতে তখন তো সবই শূন্য।
মানে যখন উপরে উঠবে তখন তো স্থিতিশক্তি সর্বোচ্চ, গতিশক্তি সর্বনিম্ন। যখন ভূমি স্পর্শ করবে, স্পর্শ করার মুহূর্তটাই, পূর্ব মুহূর্ত। হ্যাঁ, তখন হলো গতিশক্তি সর্বোচ্চ, বিভবশক্তি সর্বনিম্ন। সব তো অভিকর্ষ স্থিতিশক্তি কেবলমাত্র এইচ এর উপর নির্ভর করে, কিন্তু পথের উপর নির্ভর করে না। কেন? কারণ কি বলতো, এখানে আমরা জানি এম জি এইচ, এখানে এম এবং জি হলো ধ্রুবক, এইচ শুধু পরিবর্তনশীল, এই জন্য শুধুমাত্র এইচ এর উপর নির্ভর করে, এর উপর নির্ভর। ঠিক আছে, ওকে। দেখো, 50 নিউটন ওজনের একটি বস্তুকে 6 মিটার উচ্চতায় ওঠানোর জন্য একটি লিফট ব্যবহার করা হলো। কত নিউটন ওজনের? 50 নিউটন ওজনের একটি বস্তুকে 6 মিটার উচ্চতায় উঠালাম। ওজন, কিন্তু ওজন মানে কি বলের মতো, কিন্তু ভর না। কিন্তু 50 কিছু বলা নেই, 50 নিউটন। নিউটন হলো বলের একক। একটি লিফট ব্যবহার করা হলো, এটি 70 জুল শক্তি ব্যয় করছে। কত? 70। অপচয়কৃত শক্তির পরিমাণ বের করো। তাহলে সে কতটুকু কাজ করবে, আর এটা দিয়ে আমরা বের করতে পারবো। আমরা দেখি তার কাজটা হয়েছে কতটুকু, বল কত হয়েছে? 70 জুল। আমরা জানি কি এমজিএইচ, কাজ সমান কি এমজিএইচ, উপর দিকে মানে বিভব শক্তি হিসেবে কাজ করবে। তাহলে এখন এমজিটা কি বলতো, বস্তুর ওজন 50 আছে, 50 নিউটন। উচ্চতা কত বলতো? 6। কত হয়? 300। 300। এই শক্তিটা কিন্তু সে কিন্তু নিচে ব্যয় করছে, ঠিক আছে। কিন্তু লিফটে ব্যবহার কিন্তু এত জুল কি হচ্ছে শক্তি ব্যয়, মানে অ্যাকচুয়াল ব্যয় হয়েছে এটা, কিন্তু তাকে শক্তি দেওয়া লাগছে কতটুকু বলতো? এই 300। ঠিক আছে, তাহলে ব্যয় হলো কতটুকু? মানে ওই কাজ করতে আসলে অ্যাকচুয়াল শক্তি লাগে কত? 70 জুল, কিন্তু ও দিছে 300 জুল। ওকে দিতে হয়েছে কত? 300 জুল। 300 জুল। তাহলে অবশ্যই কত হবে? দেখো, সরবরাহকৃত শক্তি হবে কত? বল গুণন সরণ উচ্চতা। আর যে ব্যয়িত শক্তি হচ্ছে, ব্যয় করছে, এটা কত বলতো? 70 জুল। তো অপচয়কৃত শক্তি কি হবে? 230 জুল। অর্থাৎ আমরা দেখবো যে কোনো কাজ করার ক্ষেত্রে শক্তির অপচয় বেশি হয়। ঠিক আছে, যতটুকু লাগে ঠিক আছে, দাম। বেশি হয় আর কি, এটা মনে রাখতে হবে। ওকে, এগুলো একটু বললাম। এফএস কি ঘর্ষণে ব্যয়িত শক্তি? একটা অঙ্ক করতে চাচ্ছিলাম এখানে। কোন করাবো? 1 নম্বরটাই। আচ্ছা, 1 নম্বর করি। কি বলছে এখানে বলো তো? 2 কেজি ভরের একটি বস্তু ভূমিষ্ঠ হতে 15 মিটার উপরে আছে। আমি এটাই করাই, এই 2 নম্বরটা করাই। দেখো, 60 কেজি ভরের একটা ব্যক্তি, 60 কেজি ভরের একজন জনক ব্যক্তি 20 মিনিটে 180 মিটার উঁচু একটি চূড়ায় আরোহণ করেন। সময় কত লাগছে? 20 মিনিট। 20 মানে মিনিট। সেকেন্ড আনতে হবে এটা। হ্যাঁ, টাইম। ওজন, ভর কত? কেজি 60 পেলাম। এটা এম দিয়ে পারো। এম কত? 60। কত মিটার উঁচুতে উঠছে বলো তো? 180 মিটার। এইচ পেলাম। করেন। তার বিভব শক্তি কত? বিভব শক্তি আমরা জানি, কি জানি বলো তো? এমজিএইচ। ওকে, তাহলে কি হবে এখানে? বল এবং তার সরণটা দেখতে হবে। এখানে ভর দেওয়া আছে না, আমরা জি হলো এত, উচ্চতা দেওয়া আছে এত, তাহলে বল কোনটা হবে? বলের কি আর রেখার সরণটা হবে। ওজন, এগুলো সব এক্সপ্লেন, আমরা তো ডাইরেক্ট লিখবো এমজিএইচ। হ্যাঁ, এমজিএইচ আমরা ডাইরেক্ট লিখবো। তাহলে কি হবে? এত। এখন কথা হয়েছে কি, এই প্রযুক্ত ক্ষমতা নির্ণয় করো। ক্ষমতাটা কিন্তু একটু পরে আমরা জানবো। ক্ষমতা কি? একক সময় কিন্তু কাজকে বলা হয় ক্ষমতা। কাজ কি? শক্তিও কাজ, কাজও কাজ, মানে গতি শক্তিও কাজ, বিভব শক্তিও কাজ, এফ ডাব্লিউ তো কাজই সব। তাহলে একক সময় যে পরিমাণ কাজ করে সেটা কি বলতো? ক্ষমতা। এখানে বিভব শক্তিটা কি বলতো? তার কাজ হয়েছে। এমজিএইচটা কি? সময় দ্বারা ভাগ দিলে হয়। তাহলে এটাকে যদি আমরা একক সময় টাইম দিয়ে ভাগ দিই, তাহলে কত? 20 মিনিটকে সেকেন্ড ভাগ করে দাও, তাহলে এটা দিয়ে ভাগ করলে অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, 1 নম্বরটা একটু হ্যাঁ, 1 নম্বরটা একটু দেখো। এখানে দেখো, 2 কেজি ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ হতে 15 মিটার উপরে আছে। তাহলে এটা ভূপৃষ্ঠ, এখান থেকে কত মিটার আছে? 15 মিটার উপরে আছে। ভর কত? 2 কেজি। ওকে, নিচে ফেলে দিলে এটি ভূপৃষ্ঠে কত? 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। বুঝতে পারছো? তাহলে পতনের সময় স্থির শক্তি এবং বস্তুটির উপর ক্রিয়ারিত ঘর্ষণজনিত ব্যয়িত শক্তি ও ঘর্ষণ বল কত হবে? বুঝো নাই নাকি? তাহলে কি বলছে? পতনের সময় স্থিতি শক্তি
এটা বের করতে হবে। হ্যাঁ, যখন মানে পড়তেছিল, যখন বের করতে উপরে ছিল, যখন পড়বে তখন তার স্থির শক্তি কত ছিল, এবং বস্তুটির উপর কি আরিত ঘর্ষণজনিত ব্যয়িত শক্তি, অর্থাৎ ঘর্ষণ, একটা বস্তু যখন উপর থেকে পড়বে বাইরের ঘর্ষণ পায় কিনা, ঘর্ষণের কতটুকু হ্যাঁ, এটা কতটুকু শক্তি ব্যয় হয় এটা বের করতে হবে, আর ঘর্ষণ বল ঘর্ষণ বল কত ছিল এটাও বের করতে হবে। তাহলে এখানে দেখো ভর কত ছিল 2 কেজি, ত্বরণটা কি ছিল আর ব্যবহারলাম এই সূত্রটা ছিল ভিটা মানে কি শেষ বেগ, সেই যে। এটা যে বেগে ভূপৃষ্ঠকে আঘাত করছে। তো নর্মালি আমরা কিন্তু এখানে একটা জিনিস বের করতে পারি যে নির্দিষ্ট উচ্চতা থেকে যে একটা বস্তুকে ফেলে দেওয়া হয় ভূমিতে সে কি বেগে আঘাত করে আমরা বের করতে পারি কিনা। আমাদের শেষ বেগ সমান কি পাই বলো তো, ভি স্কোয়ার সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, আমরা জানি, আমরা ভি সমান ইউ টি প্লাস হাফ প্লাস এ টি, সূত্রটা জানি কি, বা ভি সমান ইউ প্লাস জিটি। আমরা যখন একটা বস্তু নিচের দিকে ফেলে দেই তখন তার কি হবে, শেষ বেগ কত হবে, আদি বেগ গুণন জিটি, ঠিক আছে, এটা কিন্তু হয় কিন্তু। তাহলে সেক্ষেত্রে যখন তুমি একটা বস্তুকে ফেলে দিবা তখন সেটা কিন্তু মুক্তভাবে পড়ে, তার স্থির অবস্থান থেকে পড়ে, ইউটা কিন্তু 0, জিরো, তাই জিটি কিন্তু হবে কি তার 9.8 ত্বরণটা টি আছে হচ্ছে, এটা দিয়ে কিন্তু আমরা বের করতে পারি। তার মানে কিন্তু তো হ্যাঁ, কিন্তু এই ত্বরণটা কিন্তু মানে এই বেগটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা পাবো না, কেন টাইম নাই না, এই যে বায়ুর বাধা, আমরা মানে যে বেগটা আমরা পাওয়ার কথা ছিল, মানে যে বেগে সে ভূমিকে স্পর্শ করার কথা ছিল তাতে কম হবে, কারণ বাধা আছে একটু বায়ুর, ঠিক আছে। এটা তো হচ্ছে তাই যে পরিমাণ শক্তি দিয়ে বাধা এসে বা যে বেগটা সেটা আমাদের একটু বের করতে হবে। এখন দেখো আমরা জানি যে এখন একটা বিষয় কি, আমরা গতিশক্তি মানে কি জানি বলো তো, গতিশক্তি এমজি স্কয়ার গতিশক্তি হলো হাফ এম বি। স্কয়ার যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে মনে করো একটা বস্তু মনে করো একটা নির্দিষ্ট উচ্চতা ছিল, এখানে ছিল মনে করো, এটা একটা জিনিস, তাহলে এটা স্থির অবস্থান ছিল, তার কি ছিল, একটা স্থির শক্তি ছিল এমজিএস সর্বোচ্চ, এবং আমরা জানি ভূমিতে এসে কি হয় সেটা সর্বনিম্ন মানে 0 হয়ে যায় মনে করো, আর কি বিষয় গতিশক্তি সর্বোচ্চ হাফ এমভি স্কয়ার এম বি স্কয়ার সর্বোচ্চ হয়ে যায়। কথা হলো যে এখানে বাইরের বাধা আছে, তাহলে কি পুরা স্থির শক্তি পুরা বিভব শক্তি মানে গতিশক্তি কনভার্ট হতে পারবে না। তাহলে মনে করো যে এখানে আমাদের স্থির শক্তি ছিল হলো 100, এখানে এসে কত হবে 80 হয়ে যাবে, 80, হ্যাঁ। আর 20 কি হবে, এখানে অপচয় হবে, এটা হলো ঘর্ষণ তা ঘর্ষণ যদি বল, তো এই 20টা তাহলে এই 20টা কি ঘর্ষণ বল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি মনে করো, এই সমীকরণটা দেখো এখানে, যে তাহলে এখানে স্থির শক্তি উচ্চতা স্থির শক্তি সমান কি লিখতে পারি আমরা, যদি কোনো ঘর্ষণ না থাকে তাহলে আমরা স্থির শক্তি সমান লিখতে পারি মানে আমাদের মানে স্থির শক্তি সমান গতিশক্তি ভূমিতে লিখলাম মানে স্থির শক্তি আর চূড়ান্ত গতিশক্তি, কিন্তু মাঝে একটা ঘাবলা হয়ে গেছে, এই গতিশক্তিটা একটু কনভার্ট হয়েছে আর কিসে গতিশক্তিতে মানে ব্যয় হয়েছে। তাহলে এই যে দুইটা মিলে সমান হবে না স্থির শক্তি, এই দেখলাম তো এখানে নাকি, এখানে ছিল 100 আর এখানে 20 প্লাস এখানে 80, দুইটা মিলে হচ্ছে 100, বুঝতে পারছো, তাহলে এটা লিখছি। এখন এই আমরা নিউটনিয়ান বল মধ্যে দেখবো আমরা, তাহলে এখানে আমাদের ঘর্ষণের ব্যয় শক্তি কি হবে, বল গুণন সরণ, যে ঘর্ষণ মানে আমাদের বায়ু যে বলটা দিছে আর যে সরণটা হয় সেটাই হবে, বল গুণন সরণ হলো কাজ বা শক্তি, তাহলে আমরা পাই গেলাম। এই দুটো মান কই আছে এখানে, হ্যাঁ দেখো এখানে আমরা দেখবো, আমরা বলটা তো বের করবো, এখানে এফ এর মানটা বের করতে পারি স্যার, ঘর্ষণ বলটা তো বের করতে হবে, কি বলছে বলো তো, এই যে বস্তুর উপর কি হতো ঘর্ষণ বল বের করো, ঠিক আছে আমরা বের করতে পারবো, ওকে। এবং আমার বলতে কি ঘর্ষণ বলের জন্য ব্যয়িত শক্তি, শক্তি বলতে এই যে এ বেসটা যে শক্তি কাজ, তাই না, তো আমরা এ বেসটা বের করবো, তাহলে কি হাফ এম বি স্কয়ার আমরা এমজিএস হাফ এম বি স্কয়ার, তো এমজিএস কি মানে কি, তার হলো কি এম হলো ভর কত ছিল 2 কেজি, জি 9.8 আউটসোর্স দেওয়া আছে দিলাম আমরা, আর মাইনাস তারপর হাফ এম বি স্কয়ার এখানে 10 দেওয়া আছে ভূমিতে স্পর্শ করছে, 2 আর ভি তাহলে বিয়ে করলে আমরা পেলাম কি, তাহলে ঘর্ষণ শক্তি কোনটা, ঘর্ষণের কারণে ব্যয়িত শক্তি 194 জি, তাহলে এটা কত এফ এর সমান, তাহলে এফ সমান বের করতে পারবো না, এফটা হলো ঘর্ষণ বল, এইচ দিয়ে তাহলে এফ সমান এত, ক্লিয়ার, সহজ না কঠিন, বুঝতে হবে বিষয়টা, একটু ভাবো। আমরা প্রথমে বুঝি না হলো যে এই ফেজটা, হ্যাঁ এবার বুঝতো, ওইটাই কারণ একটা বস্তু যখন উপরে থাকবে তার মধ্যে সর্বোচ্চ স্থির শক্তি, ওটা যখন বাধাহীন ভাবে পড়বে ভূমিতে ওটাই হবে কি গতিশক্তি, গতিশক্তি। বাট এখানে তো বাইরের বাধা আছে, তার মানে স্থির শক্তিটা পুরোটা কি হবে না গতিশক্তি হবে না, তাহলে স্থির শক্তি সমান সমান কি হবে গতিশক্তি প্লাস গতিশক্তি, গতিশক্তি প্লাস মানে ব্যয়িত শক্তি, মানে ঘর্ষণের শক্তি, তাহলে এখন ঘর্ষণ শক্তি সমান কি হবে, FH স্থির শক্তি বিয়োগ গতিশক্তি, এটাই করলাম স্থির শক্তি বিয়োগ গতিশক্তি, তাহলে আমাদের হলো ঘর্ষণের ব্যয়িত শক্তি, তো ঘর্ষণ এ বেশন পেলাম, তাহলে এফ বের করলে কি হবে, এস দিয়ে ভাগ দিলাম, সহজ না কঠিন, সহজ কিন্তু, তো বাকি যেগুলো আছে এগুলো একটু দেখবা, একটু বুঝে বুঝে দেখবা, ঠিক আছে, পারলে দুইজন একসাথে বসে দেখবা, একটু টিম ওয়ার্ক করতে হবে, দুজন একসাথে বুঝে চিন্তা ভাবনা করে অঙ্ক করবা, একজন পারলাম না আমি বলে দিলাম, একটু বিছে আসো একটু এই কাজটা করতে হবে, ঠিক আছে।
শক্তির নিত্যতার নীতি। অন্য পিডিএফ নেওয়া লাগবে। নিচে নিচে এখান থেকে শক্তির নিত্যতার নীতির ব্যবহার। দুই হাতের তালু একত্রে ঘষলে কি হবে বলতো? গরম তালু গরম হয়। এতে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। পতনশীল বস্তু মাটিতে আঘাত করলে কি হবে? থেমে গেলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে এবং কিছু শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এই পেনটা যদি রেখে ফেল দেই শব্দ হয়, কি হয় বলো তো? তাপ শক্তি হয়। এটা গতিতে এমন করে এখানে আঘাত করতেছে, এই গতি শক্তি কি হবে? তাপ শক্তি এবং কিছু শব্দ শক্তি রূপান্তরিত হলো। শক্তি কিন্তু কনভার্ট হবে, ঠিক আছে? তাহলে এখানে শক্তি ছিল, স্থির শক্তি ছিল, আমরা ধরে রাখলাম। এই শক্তি কি হলো? গতি হলো। গতিটা আবার কি হলো? শব্দ তাপ। মানে শক্তি, এই সূত্রটা হচ্ছে শক্তির কোনো হ্যাঁ। নাই, ধ্বংস নাই, কিন্তু হ্যাঁ, রূপান্তর আছে। তাহলে এটা থেকে আমরা ডাইরেক্ট যেটা পাই, শক্তি হলো অবিনশ্বর, অবিনশ্বর। শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় করা যায় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর। রূপান্তরিত করা যায়। বোঝা গেছে? ওকে। এইটাতে আমরা নিউক্লিয়ার চুলিতে দেখবো, আমরা এখানে দেখবা ইউরেনিয়ামকে কি করতে পারি আমরা? নিউক্লিয় মানে একে আঘাত করে নিউক্লিয় ফিশন বিক্রিয়া ঘটানো হয়, এতে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। যে নিউক্লিয়ার, এখানে দুই ধরনের বিক্রিয়া হয় ইউরেনিয়ামে, একটা নিউক্লিয়ার ফিউশন, একটা হলো ফিশন। ফিশন, ফিউশন আমি এটা বলছিলাম মনে হয় এখানে, ভাঙে আর কি। ফিউশন মানে ইউ আছে, ইউ বলতে কার মধ্যে মানে ঢুকবে এর ভিতরে, মানে একত্র হওয়া, যুক্ত হওয়া। ফিশন এখানে আয় আছে, আই বলতে এখানে কিছু দাও, দুই দিয়ে চলে যাবে, মানে ভাঙবে। আই বলতে ভাঙবে, আর ফিউ বলতে যুক্ত হওয়া। বুঝছো? এটা বলছিলাম। যাই, এগুলো এখানে কথা না, এগুলোর বিষয় না এখানে। তাহলে বুঝলাম যে এই যে এটা শক্তি নিত্যতার সূত্রটা কি? শক্তি অবিনশ্বর, সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবল এক রূপ থেকে অন্যরূপে রূপান্তরিত করা যায়। এটা পড়বা। ওকে, এখানে একটা বিবৃতি আছে, এটা কি বলতো? যান্ত্রিক শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা। এটা বলতে কি বোঝায়? কোনো ব্যবস্থায় কেবল সংরক্ষণশীল বল ক্রিয়া করলে ব্যবস্থার গতিশক্তি বিভব শক্তি সমষ্টি সর্বাধিক কি হবে? ধ্রুব থাকে। অর্থাৎ গতিশক্তি বিভব শক্তি সবসময় কি হবে? ধ্রুব। এটা হলো কি বস্তু, এই যান্ত্রিক শক্তির নিত্যতা। এটা তো আমরা যে অঙ্ক পড়ছি না? হ্যাঁ, করছিলাম। অর্থাৎ মনে করো যেটা দেখলাম যে একটা বস্তুকে আমি নির্দিষ্ট উচ্চতায় রাখছিলাম, তার মধ্যে পুরা শক্তি কি বলতো? গতিশক্তি আর বিভব শক্তি, মানে খুব বিভব শক্তি হিসেবে থাকে। মানে ওখানে কি হবে? গতিশক্তি জিরো, আর বিভব শক্তি মানে ওখানে যেহেতু বেগ জিরো, তার মানে আমরা ওখানে লিখতে পারি, আমরা যেমন আমরা এখন লিখি, আমরা এখানে ছবি দিয়ে দিই। তাহলে একটা একটা লিখলাম, তাহলে এটা হলো গ্রাউন্ড বা ভূমি। কি হলো? তাহলে এটা লিখলাম, এটা হলো গ্রাউন্ড বা ভূমি, ঠিক আছে? তাহলে এই অবস্থানে একটা বস্তু আছে, এর টোটাল শক্তি হবে কি বলতো? mgh প্লাস হাফ mv স্কয়ার। এখানে যেহেতু কি বেগ জিরো, তার মানে এখানে টোটাল এটাও জিরো, শুধু কি থাকবে? mgh। তার সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র কি আছে? স্থির শক্তি বা বিভব শক্তি। এটাই যখন ভূমিতে আসবে তখন কি হয়ে যায় বলতো? এখানে শক্তি হবে mgh প্লাস হাফ mv স্কয়ার। কিন্তু এখানে দেখো আমাদের জি আমাদের কি হবে? এই জিরো, টোটাল জিরো, আর ভি তো সর্বোচ্চ হয়ে যায় এখানে। পুরো শক্তি কি হয়? গতিশক্তি। মাঝের অবস্থান যখন দেখবো তখন দুটোই সমান, গতিশক্তি যত বিভব শক্তি তত। আমরা দেখছিলাম একটা অঙ্ক করছিলাম, এবং 3 ভাগ করে এগুলো দেখছিলাম, আমরা এগুলো শিখছিলাম। তার মানে দেখলাম আমরা, কিন্তু কথা হলো যে কোনো অবস্থানে শক্তি কিন্তু সমান, দুইটা যোগ করলে হয়তো গতিশক্তি বেশি, হয়তো বা স্থির শক্তি বেশি, হয়তো বা দুইটাই সমান, কিন্তু সবসময় কি থাকে? দুইটাই সমান থাকে, যদি কোনো শক্তি লস না হয়। ওই যে একটু আগে দেখলাম যে ঘর্ষণের কারণে লস হয়েছে, যদি লস না হয় বাহ্যিকভাবে কোনো কারণে, তাহলে কিন্তু অলস কি থাকবে? একটা ধ্রুবক। এটাই হলো শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা। ঠিক আছে? ক্লিয়ার? এটা যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কিন্তু আমরা দুই ভাগ করি, একটা গতিশক্তি, একটা স্থির শক্তি। ওকে, এই যে দেখো, কোনো অপচয়ী বল না থাকলে, যেটা বললাম, কোনো ঘর্ষণ বল নাই, কিছু নাই, সংঘর্ষণটা কি হবে? সম্পূর্ণ স্থিতিস্থাপক, মোট শক্তি সময় কি অপরিবর্তিত থাকবে। তো দেখো, সংঘর্ষের আগে মানে দেখুন একটা ধাক্কা, আমরা ছোটবেলা সংঘটে পড়ছি, আমি এগুলো বলতেছি না, অনেক কথা আছে এখানে। দেখো, সংঘর্ষের আগে গতিশক্তি এবং সঞ্চিত শক্তি সমান কি হবে? হাফ mv স্কোয়ার প্লাস হাফ mv স্কোয়ার। দুইটা বস্তুর ক্ষেত্রে ছিল। দেখো, এগুলো ব্যাপার না, আমি একটু পরে অঙ্ক দিকে যাচ্ছি, আমি তখন বলবো না। ছোটো ক্লাসে আমরা পড়ছিলাম না যে দুইটা বস্তু নির্দিষ্ট একটা গতিতে যাচ্ছে, তার গতিশক্তি সংঘর্ষের পূর্বে আর পরে তার মধ্যেকার শক্তিগুলা আমরা বের করছিলাম, তাই না? যে এটা দেখছি বের করছি, এটা বের করতে আসতেছিল।
সংঘর্ষের পরে একটা গুলো এদিকে, একটা গেছে এবং একটু থেমে গেছে, বা যেখানে একটা অল্প একটু আসছে, তখন এইটা দুইটার শক্তি যোগ করে এই দুইটা দেখছি সবসময় কি হয়, সেম হয়, সমান হয়। যদি কোনো শক্তি লস না হয়। না, আমরা বলতাম তখন যদি লস না হয় তখন বলতাম স্থিতিস্থাপক সংঘর্ষ, এখানে আবার ঘর্ষণ বলের কারণে শক্তি এইটা। loss হয়। লস হয়, যদি লস হয় সেক্ষেত্রে আমাদের মানে হবে না, সংরক্ষণশীল হবে না। হুম। ওকে, দেখো উৎক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় শক্তির নিত্যতা সূত্র। দেখ একটা বস্তুকে যখন আমরা মানে উপর দিকে নিক্ষেপ করি, তখন সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কি হয়, বেগটা শক্তি 0 হয়ে যায়। বেগ 0। দেখো এখান থেকে একটা বস্তুকে আমরা নিক্ষেপ করলাম, এখানে এসে কি হবে, বেগ 0, অর্থাৎ ইকেটা কি হবে 0, আর এটা সব যেগুলো বললাম সর্বনিম্ন অবস্থায় কি হবে, সর্বোচ্চ হাফ এম বি স্কোয়ার সব 0 হবে, ইপিটা 0 হবে, যেগুলো বললাম। মাঝে কি হবে, দুইটা সমান হবে, দুইটার যোগফল হবে, ঠিক আছে, না যে কোনো অবস্থানে, যে কোনো একটা অবস্থান দুইটার যোগফল হবে, ঠিক আছে, মাঝে দুইটা সমান হবে, এইগুলো বলছে আর কি, ঠিক আছে, আমি যেগুলো বললাম একটু আগে। দেখো অতএব সর্বোচ্চ অবস্থানে পাথরটি সম্পূর্ণ গতিশক্তি স্থির শক্তি রূপান্তরিত হয় আর কি, এগুলো যে বললাম আর কি, এগুলো আছে। ওকে, তো উৎক্ষিপ্ত বস্তু সর্বাধিক উচ্চতায় কি হবে, শক্তি নীতির সূত্র মেনে চলে। ওকে, এখন তো কি বলছে এখানে, সরল সন্ধিত গতির গতিশক্তি, সরল সন্ধিত গতিশক্তি বোঝো, এটা একটা বড় টপিক, এটা গতিটা হলো সরল সন্ধি। এটা এটা একটা একদিনে বোঝাইতে হবে, ঠিক আছে, একটা আমরা ছোট টপিক ধরি, এটা একদিনে বোঝাবো, ঠিক আছে, অনেক কিছু বোঝানো আসছে এটা। আর কিছু আছে নাকি? সংরক্ষণশীল বল আছে। এই যে ক্ষমতার ধারণা, তাহলে এটা আমরা পরের দিন দেখাবো, ঠিক আছে, যেহেতু একটু অনেক টাইম লাগবে। ক্ষমতার ধারণা, ক্ষমতা কি বলে, যে একক সময় কিছু কাজকে কি বলা হয়, ক্ষমতা বলা হয়, সংগ্রাম মনে রাখতে হবে। কেবল তো দেখি হ্যাঁ, যেটা দেখলাম আর কি, কোনো একটি উৎসের কাজ করার হারকে কি বলা হয়, ক্ষমতা বলা হয়। একক সময়ে কিছু কাজকে কি বলা হয়, ক্ষমতা। কাজ মানে একক সময় কিছু কাজকে পরিমাপ করার মাধ্যমে আমরা ক্ষমতা পরিমাপ করে থাকি। এটা যেহেতু কাজ একটা স্কেলার রাশি, সেহেতু ক্ষমতা কি হবে, স্কেলার রাশি হবে। ক্ষমতা সমান কি, W/T, W/T। এখন কথা হলো ডাব্লুকে আমরা কি লিখতে পারি, আমরা ডাব্লু সমান এফএস, নিচে হলো টি, আমরা লিখতে পারি। এখন কথা হলো এই যে আমরা জানি যদি স্মরণকে যদি আমরা কি করি, সময় দ্বারা ভাগ দিয়ে কি হয়, স্মরণকে সময় দেয়। বেগ, বেগ পাই, হ্যাঁ মানে ভি সমান S/T। তাহলে এখানে দেখো কি হয় বলতো, এ ভি হয় কি না, অর্থাৎ আমরা কি হতে পারে বলতো, ক্ষমতা পি সমান কি লিখতে পারি, এ ভিও লিখতে পারি। তাহলে ক্ষমতা সমান কি পেলাম, ক্ষমতা পাওয়ার সমান W/T আবার বা Fs/T বা পেলাম কি এফবি। কেমনে কিভাবে পেলাম বুঝছো? ওকে, এগুলো দেখলাম আমরা। তাহলে কি ক্ষমতা একটি স্কেলার রাশি, ক্ষমতা কেবল মোট পরিমাপের কাজের মোট পরিমাপের নির্ভর করে না, কত সময় ধরে সে কাজটা করা হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। মনে করো তুমি অনেক কাজ করছো, মনে করো তুমি করছো 1000 জুল কাজ, মাইন্ড করছে মনে করো 500 জুল কাজ বা 100 জুলই করছে, কিন্তু যখন সময়ের কথা বললাম যে তুমি 1000 জুল কাজ করছো মনে করো 100 সেকেন্ডে, মাইন্ড করছো কয় সেকেন্ডে, 10 সেকেন্ডে, না মাইন্ড করছে 5 সেকেন্ডে, তাহলে ওর বেশি। তার মানে দেখো ওই তুমি কাজ করছো অনেক বেশি 1000, ওই করছে মাত্র 100, কিন্তু ক্ষমতা কার বিষয় হয়ে গেলো, মাইনের, কারণ সময়ের একটা বিষয়টা আছে, সময় ক্ষমতা ডিপেন্ড করবে সময়ের উপরে প্লাস কাজের উপরেও। তাহলে এর হয়ে গেছে হলো 20, তোমার হয়ে গেছে 10, ঠিক আছে। ক্ষমতা দেখো কি বলতো, উপরে দেখো জুল, নিচে হলো সময়, সময় সেকেন্ড, জুল পার সেকেন্ড। ওকে, মাত্রা তো বের করে জানো নাকি? আচ্ছা, তো এসআই বা আন্তর্জাতিক পদ্ধতি এসআই হলো জুল বা সেকেন্ড, এটাকে ওয়াট বলা হয়, WWT। আর এটাকে আমরা অশ্ব ক্ষমতাতে বের করতে পারি, ঠিক আছে। ওয়াট অপেক্ষা বড় মানের আরও একটি একক ব্যবহার করা হয়, সেটা কি বলতো, কিলোওয়াট, অর্থাৎ ওয়াটকে তুমি 1000 দ্বারা ভাগ দিলে কিলোওয়াট হয়ে যাবে। আরও একটি একক ব্যবহার করা হয় অশ্ব ক্ষমতা, সেটা কি বলতো, প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করা কি বলা হয়, এত মানে এক অশ্ব ক্ষমতা। যদি মনে করো তুমি 1000 বা এর চেয়ে বেশি মনে করো তুমি ওয়াট কাজ করলে, তখন তুমি 700 ভাগ দিলে তুমি অশ্ব ক্ষমতা পাই যাবে, ঠিক আছে। তাহলে এক অশ্ব ক্ষমতা যেমন এত বা এত ওয়াট। আর বৈদ্যুতিক ক্ষমতা ব্যবহার একটা ক্ষমতা আছে, ব্যবহারিক একক একটা আছে, সেটাও কি বলতো, 1 কিলোর সমান কত, আমরা লিখি হলো 1000 ওয়াট। এখানে আমরা একটা জিনিস পাই যে 1 মেগাওয়াট আছে, মেগা মানে কি 10⁶, এগুলো গুণগত রচনা পড়ছিলাম, মেগা তারপরে হলো কি ন্যানো, অ্যাংস্ট্রম, তাই না, পিকো, এগুলো দেখছিলাম। কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা 2 মেগাওয়াট বলতে কি বোঝায়,
2 মেগাওয়াট বলতে কি 1 মেগাওয়াট সমান মানে কি 1000 কিলো জুল বা 10⁶ ওয়াট, তাহলে 2 মানকে 2 দিয়ে গুণ দিতে হবে আর কি। তাহলে ওই কেন্দ্রে সর্বগৃহীত বিদ্যুৎ শক্তি দ্বারা প্রতি সেকেন্ডে 2 গুণে 10⁶ জুল কাজ করা হয়ে থাকে, এগুলো বুঝে আর কি। ঠিক আছে, এগুলো আর কি কথা, এগুলো তো জানো মাত্রা বের করা, তাই না? এইগুলো তাহলে যে এখন দেখো ক্ষমতা, বল এবং বেগের মধ্যে সম্পর্ক একটু আগে আমরা দেখে আসলাম, তাই না? ওকে ওকে। তো আবর্ত বা ঘূর্ণন গতির ক্ষেত্রে ক্ষমতা, তো ঘূর্ণন গতির ক্ষেত্রে কাজটা কি বলতো? আমরা ঘূর্ণন গতির ক্ষেত্রে ঘূর্ণন বলটাকে টর্ক বলি, কাজ তো জিরো। এবং সরণটা হলো কৌণিক সরণ, আমরা ডাব্লু সমান এফ এস জানি না, কিন্তু ঘূর্ণনের ক্ষেত্রে আমাদের বলটা হচ্ছে টর্ক, ঘূর্ণন বল একটু দেখে আসলাম, সরণটা হচ্ছে কৌণিক সরণ, তাই না? তাহলে আমাদের কি হবে? ক্ষমতা হবে কাজ বা সময়, আর কাজটা হবে টর্ক বা কৌণিক সরণ নিচের সময়, এটা ঠিক আছে। সময় সময় এটাই। তো এইগুলো হলো কথা, এগুলো একটু পড়তে হবে, ঠিক আছে। এগুলো দেখছিলাম আমরা, তো কাজ হবে তাহলে 2π τ ওখানে একটু আগে পড়েছিলাম এর আগে কত ক্লাসে। কাজকে তখন এইটা কাজকে সময় দ্বারা ভাগ দিলে আমরা কি পাবো? এখানে ক্ষমতা পাবো, ঠিক আছে। এই সময় বলতে এগুলো অঙ্কগুলো একটু দেখবা, এইগুলোই তাহলে থাকলো পড়া। কর্মদক্ষ আমি দিচ্ছি না, এটা এই যে তো টপিক শেষ হয়ে গেল, পরের লেকচার শেষ দিয়ে দেবো না, পরের লেকচার তাহলে আমাদের ওইটা আর এটা শেষ দিয়ে দেবো।